Here we see say, tell, talk and speak. কোনটা কখন ব্যবহার করব? লক্ষ্য করুন, প্রত্যেকটিরই অর্থ কাছাকাছি। say মানে কিছু বলা, tell মানে কাউকে কিছু বলা, speak ভাষায় বলা বা কথা বলা, talk কথোপকথন করা বা আলোচনা করা। লক্ষ্য করুন, তাহলে কোনটা কখন ব্যবহার করবেন দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। একই সাথে আরো কিছু ব্যাপার আছে যে স্পিক এর পরে আপনি টু ব্যবহার করবেন নাকি উইথ ব্যবহার করবেন কারোর সাথে কথা বলা অর্থে। আবার টক এর পরে আপনি টু ব্যবহার করবেন নাকি উইথ ব্যবহার করবেন। এই জাতীয় বিভ্রান্তি আমরা আজকে দূর করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে আরো একটু পরিচিত হয়ে নেই। যেমন লক্ষ্য করুন, এখানে দুইটি টেবিল আছে, একটা ট্রানজিটিভ ভার্বের টেবিল আমরা এইখানে লক্ষ্য করছি, আরেকটি ইনট্রানজিটিভ ভার্বের টেবিল। কিন্তু মারাত্মক বিভ্রান্তিকর, বিশেষ করে আমরা যখন লেখালেখি করতে যাই বা যখন আমরা কোনো প্রিলিমিনারি পরীক্ষার অংশ হিসেবে গ্রামারের ভিত্তিতে এই ব্যাপারগুলো ফেস করি। যেমন লক্ষ্য করেন, এখানে লাই অর্থ অবস্থান করা, আবারও শুয়ে থাকা, যেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। আবার একই অর্থে লাই মানে একই রকম দেখতে, একই স্পেল, বাট লাই অর্থ মিথ্যা বলা। কিন্তু পাস্ট ফর্মের মধ্যে দেখেন কত পার্থক্য, এই পাস্ট পার্টিসিপলের মধ্যে দেখেন কত পার্থক্য। আবার যদি আপনি তাকান, প্রেজেন্ট পার্টিসিপল বা আমরা কন্টিনিউয়াস হিসেবে যেটা ব্যবহার করব সেটা কিন্তু একই রকম। আচ্ছা, এটার মধ্যে আরো একটা ঝামেলা হচ্ছে, এই যে লাই অবস্থান করা বা আমরা শুয়ে থাকা অর্থে যেটা বা শয়ন করা অর্থে যেটা ব্যবহার করি, তার যে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মের সাথে আবারও আরো একটি ভার্ব যার অর্থটা হচ্ছে কোনো কিছু রাখা, তার সাথে মিল আছে। তার মানে যেটার পাস্ট ফর্ম অবস্থান করা অর্থে লেই ব্যবহার হচ্ছে, আবার সেই ফর্মটাই একই রকম দেখতে প্রেজেন্ট ফর্মে কোনো কিছু রাখা অর্থে সিম্পলি ব্যবহার হচ্ছে। যদিও লে এর আরো অর্থ আছে ডিম পাড়া, যেমন মুরগিতে ডিম পাড়ে, হাঁসে ডিম পাড়ে, সে অর্থ আপনি লেই ব্যবহার করতে পারেন। আচ্ছা, আবার দেখুন এগুলোর মধ্যেও পার্থক্য আছে বটে। আচ্ছা, আমি প্রথমে আপনাদের মাথা গুলিয়ে দিতে চাই না, এই প্রত্যেকটা ব্যাপারই আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে সুস্পষ্টভাবে প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। এর সাথে আমরা গো এর ব্যবহারও দেখতে পাবো। গো এর অনেক অনেক রং বেরঙের ব্যবহার আছে। কি জন্য বললাম, যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন বুঝতে পারবেন। একই সাথে আমরা আরো দেখতে পাবো, বিশেষ করে গেটের সকল ব্যবহার, লিভের সকল ব্যবহার, হোল্ডের সকল ব্যবহার, বিশেষ করে যেগুলো দৈনন্দিন প্রয়োজনে আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি। সাথে প্র্যাকটিস তো আছেই বটে। তাহলে চলুন আমরা শুরু থেকেই শুরু করি। তবে আমরা মূলত আগেই কনফিউশিং ভার্ব নিয়ে আলোচনা করব না, এটার মূল কারণ হলো তাহলে আগেই আমাদের কনফিউশন ঢুকে যাবে মাথার মধ্যে, দরকার নেই। আচ্ছা, চলুন আমরা প্রথমত আলোচনা করি এই দ্বিতীয় যে বিষয়টি আছে, সেই টেল, টক, স্পিক এর ব্যবহারটা। আচ্ছা, চলুন আমরা একটু একাডেমিকলি শুরু করতে পারি। হিয়ার উই সি, দৈনন্দিন প্রয়োজনে আমাদের সেই টেল, টক এন্ড স্পিক এই চারটি ভার্বের ব্যবহারের প্রয়োজন হয়। লক্ষ্য করুন, ইতিমধ্যে আমি বলেছি একই রকম অর্থ দিচ্ছে। সেই কিছু বলা অর্থে। লক্ষ্য করুন, আমরা আবারও পাস্ট ফর্মে সেইড অথবা সেইড টু বলে থাকি। আমরা মোস্ট অফ দ্য টাইম ছোটবেলা থেকে গ্রামারের অংশ হিসাবে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ভার্ব পড়েছি, মনে আছে তো, ন্যারেশনের অংশ হিসাবে। আমরা মোস্ট অফ দ্য টাইম লক্ষ্য করেছি রিপোর্টেড যেই ভার্বটা আছে সেটা আমরা এইভাবে লিখি, আর রিপোর্টেড স্পিচটা আমরা মানে স্পেসটা আমরা ইনভার্টেড কমার মধ্য দিয়ে এইভাবে লিখে থাকি। আচ্ছা, এখন এই সে এবং এই টেল এর মধ্যে পার্থক্যটা কোথায়? লক্ষ্য করুন, এই জায়গাটাতে স্পষ্টভাবে লেখা আছে টেল মানে কাউকে কিছু বলা, তার মানে এখানে একটা অবজেক্ট থাকবে ব্যক্তি হিসেবে। কেমন? যেমন
টেইল আছে, টেইলের আমরা পাস্ট ফর্ম জানি টোল্ড। টেইল, এরপর অবজেক্ট থাকবে, এরপর আপনি যেটা বলতে চান সেটা থাকবে। এটাই হচ্ছে পার্থক্যটা বোঝা। তারপরেও হয় আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন, যেমন আমি তাকে খবরটি বললাম, অথবা আমি একটি গল্প বলবো। আচ্ছা, আর এইদিকে স্পিক এর অর্থটা হচ্ছে কথা বলা। কথা বলা এই সেন্সে, যেমন দেখুন আমি ইংরেজিতে কথা বলি বা আমি ইংরেজি বলি, বলা অর্থে। যেমন আই স্পিক ইংলিশ, অর আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আবার লক্ষ্য করুন, আই উইল স্পিক টু ইউ লেটার, আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। এই দিকটাতে লক্ষ্য করেন, আপনি স্পিক কারোর সাথে কথা বলা অর্থে ব্যবহার করতে পারছেন, আবারও কোনো ভাষায় কথা বলা অর্থে আপনি স্পিক ব্যবহার করতে পারছেন। বাট আপনি চাইলেও, যেমন ধরুন আপনি বলতে পারবেন না যে আই টক টু ইংলিশ, হবে না। আপনাকে এই কোনো ভাষায় কথা বলা অর্থে বলতে হবে আই স্পিক ইংলিশ, অর আই স্পিক হিন্দি, আই স্পিক বাংলা, অথবা দে স্পিক ইংলিশ, দে স্পিক বাংলা। দেখুন এটা একেবারে খুবই সিলি ম্যাটার, বাট তারপরেও আমাদের আহ, এই যে টিউটোরিয়াল ক্লাস, ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে মূলত বিভ্রান্তি দূর করার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। আচ্ছা, তবে এখানে কথা আছে। কথা হলো আমাদের যেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা, সেটা হলো স্পিকের পরে মূলত কারোর সাথে কথা বলা অর্থে আমরা প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব নাকি উইথ ব্যবহার করব। এইটার ব্যবহারটা হচ্ছে জটিল। আবারও একই সাথে লক্ষ্য করেন, কথা বলা, কথোপকথন, আলোচনা করা অর্থে টক এর পরে আমরা টু ব্যবহার করব নাকি উইথ ব্যবহার করব, এটাও হচ্ছে মেজর ইস্যু। আচ্ছা, এ পর্যায়ে আমি আপনাদের একেবারে ফ্রাঙ্কলি বলছি, আপনারা সরাসরি যেটা করবেন, কারোর সাথে কথা বলা অর্থে আপনি স্পিক এর পরে টু অথবা উইথ উভয়ই ব্যবহার করতে পারবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তবে আমরা সাধারণত একেবারে ফর্মাল ল্যাঙ্গুয়েজের অংশ হিসাবে স্পিক এর পরে উইথ ব্যবহার করি। আচ্ছা, আবারও টক এর পরেও ফর্মাল ল্যাঙ্গুয়েজের অংশ হিসাবে স্পিকিং এর ক্ষেত্রে কথা বলার অর্থে আমরা উইথ ব্যবহার করে থাকি। বাট আপনি টক টু, এটার ব্যবহারটাও অনেক অনেক লক্ষ্য করবেন। স্পিক টু, এটার ব্যবহারটা লক্ষ্য করবেন। আপাতত আপনি এই সূক্ষ্ম পার্থক্যটাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা আপনি ব্যবহার করবেন। Most of the time, we face this confusion while speaking, not writing, not reading, right? আচ্ছা, এই জন্য আপনি স্পিকিং এ জাস্ট কয়েকবার বলবেন যে yes, I will speak to my friend later, or I will talk to my friend about the topic what's going on around the world. আচ্ছা, আপনি আপনার মতো করে এই ব্যবহারগুলোকে সহজভাবে নিয়ে কয়েকবার বলবেন, দেখবেন চর্চা হয়ে গেছে। আচ্ছা, এ পর্যায়ে চলুন আমরা দুর্দান্ত একটি ব্যবহার, গো, এইটা নিয়ে একটু কথা বলতে পারি। আচ্ছা, আমি ইতিমধ্যেই বলেছি গো এমন একটি ভার্ব যেটা দিয়ে আপনি কত শত বাক্য যে তৈরি করতে পারবেন, কত শত অজানা ভার্বের কাজ এই গো দিয়ে করা যায়, তা বলাই বাহুল্য। মানে বলার অপেক্ষা রাখে না। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা গল্প বলছেন, হঠাৎ করে গল্পের মধ্যে একটা বাক্য চলে আসলো যে আমরা ঠিক যখনই রুমটিতে প্রবেশ করলাম সাথে সাথে কারেন্ট চলে গেল, বা যখনই আমরা সেখানে পৌঁছালাম সাথে সাথে অন্ধকার হয়ে গেল। এই যে যে কারেন্ট চলে গেল বা অন্ধকার হয়ে গেল, এই যে গেল একটা ভাব আছে না, মানে গেল বাংলায়। এখন এই গেল, এই বিষয়টাকে আমরা গো ভার্ব দিয়ে ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি। একটু অস্পষ্ট মনে হচ্ছে, তাই না? মোটেও না, আমি সহজ করে দিচ্ছি। লক্ষ্য করুন, এখন গো, এটা হচ্ছে প্রেজেন্ট সেন্সে যাওয়া, বাট আপনি যখন পাস্টে বলবেন তখন কিন্তু অর্থ দিবে গিয়েছিল বা গেল। এখানে দেখুন কিছু টার্ম আছে, যাওয়া, যায়, গিয়েছে, গিয়েছিল, যাচ্ছে, গেল, রয়ে গেল, থেকে গেল, হয়ে গেল, বাইরে গেল। এরকম সেন্স দেওয়ার জন্য আমরা গো এর ব্যবহারটা করতে পারি।
আচ্ছা, তাহলে ওই বাক্য দুটি আপনি কিভাবে বলবেন? আপনি শুধুমাত্র বলবেন যে অন্ধকার হয়ে গেল, মিনিং দ্যাট আপনি এটা বলতে পারেন যে ওয়েন্ট ডার্ক, অন্ধকার হয়ে গেল। মানে এই গো এর যেই পাস্ট সিম্পল ফর্মটা আছে, ওয়েন্ট ডার্ক, অন্ধকার হয়ে গেল। আবারও যদি আপনার কাছে এমন মনে হয় যে কারেন্ট চলে গেল, তাহলে আপনি বলবেন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট, এইরকম ভাবে ওয়েন্ট আপ, চলে গেল। যদিও আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, তবে হ্যাঁ, গো এর আরো বিশেষ ব্যবহার আছে। গো এর ব্যবহার আছে, গো এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম আমরা স্পট, হবি, অ্যাক্টিভিটি বোঝাতে ব্যবহার করি। আমরা গো বা ওয়েন্ড এর পরে বিশেষ করে কিছু অ্যাডভার্ব ব্যবহার করি যখন আমাদের প্রিপজিশন প্রয়োজন হয় না। গো এর পরেও আমরা নানান ধরনের প্রিপজিশন ব্যবহার করে ফ্রেজ বা বাক্য তৈরি করতে পারি। আবার লক্ষ্য করুন, গো বা ওয়েন এরপরে আপনি প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ বসিয়ে আপনার মতো করে বাক্য তৈরি করতে পারেন। সবগুলো ব্যবহার আমরা ধাপে ধাপে দেখব। এরপরে বাড়ির কাজ থাকবে লেভেল প্রাইমারি, লেভেল ইন্টারমিডিয়েট, লেভেল অ্যাডভান্স। আপনি গো এর ব্যবহার জানলে, ইতিমধ্যে আমি বলেছি, অনেকগুলো অজানা ভার্বের কাজ করে ফেলতে পারবেন অনায়াসেই। প্রথমে আমরা গো প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম স্পট, হবি অর অ্যাক্টিভিটি, স্বাভাবিক অ্যাক্টিভিটি বোঝাতে ব্যবহার করে থাকি, তা দেখতে পারি। লক্ষ্য করুন, এখানে লেখা আছে যে আই গো শপিং, আমি কেনাকাটা করতে যাই। আচ্ছা, শি গোজ সুইমিং, সে সাঁতার কাটতে যায়। এখন অনেকেই বলতে পারেন, আচ্ছা, কেনাকাটা করতে, সাঁতার কাটতে কেন আমরা গো টু শপ বা গো টু সুইম বলছি না? দেখুন, এটা হচ্ছে ইংরেজির একটা ন্যাচারাল ওয়ে। আমি আপনি সবকিছুকেই গ্রামাটিকলি এত বেশি পর্যালোচনা না করলেও চলবে। সবকিছুকে গ্রামাটিকলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কোনো মানে হয় না। আপনি এমনিতেই যদি দুই একবার বলেন যে আই গো শপিং অর হি গোজ শপিং, হি গোজ সুইমিং, এটা মনে রাখবো যে জেনারেল অ্যাক্টিভিটি বা হবি বোঝাতে বা স্পোর্ট। যেমন আহ, ধরুন এরকম আছে যে দে লাইক টু গো ট্রাভেলিং, মানে তারা ভ্রমণে যেতে পছন্দ করে। অর শি লাইকস টু গো রানিং, সে দৌড়াতে পছন্দ করে। এই যে যে দৌড়াতে যেতে পছন্দ করে, এখানে দেখুন, আপনি যদি দুই একবার বলেন যে গো রানিং, গো সুইমিং, গো শপিং, গো ট্রাভেলিং, তাছাড়া গো সাইকেলিং, আচ্ছা, গো রাইডিং সাইকেল, আর গো মিসিং, এমনি দেখবেন চলে আসবে, আপনার মুখে মুখেই চলে আসবে। যেহেতু এটাকে আমি গুরুত্ব দিচ্ছি কথা বলার ক্ষেত্রে, এই জন্য আমি মনে করি যে আপনি কয়েকবার বলুন এবং আপাতত এখানে যা আছে তাই বলুন। অনেকে বলতে পারেন, ধুর ছাই, এগুলো কি চলবে, আরো অনেকগুলো আছে না? দরকার নেই, আপনি এগুলোরই সঠিক ব্যবহার করুন নিজের লেখালেখিতে বা কথা বলায়। আপনি আরো অনেকগুলো দিয়ে কি করবেন? এখানে তো যথেষ্ট আছে। আপনাকে যদি এখানকার ব্যবহারগুলোই দেখাই, তাহলে আপনি নিজে অবাক হবেন যে এতগুলো তো নিতে পারবেন না। যেমন দেখুন, আমরা পাস্ট সেন্সে আমাদের ট্রেন্ডসের নিয়ম অনুযায়ী এই গো এর বিভিন্ন পরিবর্তন হতে পারে। এই যে এখানে দেখুন, আমরা লক্ষ্য করছি পাস্ট সিম্পলে আছে, বাট ভার্বটি কিন্তু ঠিক আনযুক্ত ফর্মে থাকবে, যেটা আমরা জেরান্ড হিসেবে পরবর্তীতে ব্যবহার করছি। এখানে দেখুন, ছেলেটি গতকাল নিখোঁজ হয়েছিল, ওয়েন্ট মিসিং, নিখোঁজ হয়েছিল। উই ওয়েন্ট ট্রাভেলিং টু শ্রীমঙ্গল, আমরা শ্রীমঙ্গলে ভ্রমণে গিয়েছিলাম। এখন আপনার কাছে মনে হতে পারে এটি কিছু হইলো? আচ্ছা, হচ্ছেও বটে, কেন হবে না? আবার দেখুন, তারা বর্ষা শেষে মাছ ধরতে গিয়েছিল, and went fishing, একটা অভ্যাস বা আমরা বলতে পারি একটা হবি, এই সেন্সে went fishing। আবার দেখুন, and she has gone walking in the park, সে পার্কে ঘুরতে গেছে, এই সেন্সে। যদিও আমরা এইভাবে দিতে পারি যে gone for a walk in the park, পার্কে ঘুরতে গিয়েছে। আবার আপনি মূলত স্বাভাবিক বা অ্যাক্টিভিটি বোঝাতে আপনি গন এর পরেও, গো এর পরেও আইনযুক্ত ফর্ম দিতে পারছেন।
আচ্ছা, বা নৌকা চালানো অর্থে বা স্কেটিং করা অর্থে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমি ইতিমধ্যে বলেছি, আপনার কাছে খুব বেশি জটিল মনে হলে আপাতত এখানে যা আছে এগুলোতেই আপনি চোখ বুলিয়ে নিন। রাইট? আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা আরো কিছু ইন্টারেস্টিং ব্যবহার দেখতে পারি। এখানে গো এরপরে আছে অ্যাডভার্ব, প্লেস বা মুভমেন্ট নির্দেশ করতে। লক্ষ্য করুন, এখানে যতগুলো বাক্য আছে ততগুলোই গ্রামাটিক্যাল ফাংশন আছে যেগুলো অত্যন্ত জরুরি। বাট আমরা তো প্র্যাকটিক্যালি দেখবো, দরকার নাই আমাদের গ্রামার ট্রামার আপাতত অনুসরণ করা, যদিও গ্রামার ছাড়া আমরা কিছুই বলি না। বাট আমি বলছি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো বটে। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে চায়। স্টুডেন্টস উড লাইক টু গো অ্যাব্রড। আপনি কয়েকবার বলবেন গো অ্যাব্রড, গো অ্যাব্রড। অ্যান্ড দে গো হোম টুগেদার আফটার ক্লাস। তারা ক্লাসের পর একসাথে বাড়ি ফিরে বা একসাথে বাড়ি যায়। গো হোম, এখানে লক্ষ্য করেন কোনো প্রিপজিশন নাই। এগুলো আমাদের মধ্যে মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে, আর করবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, মেনি স্টুডেন্ট গো আউটসাইড অফ ইভিনিং। সন্ধ্যার পরে অনেকেই বাইরে যায়। এখানে আউটসাইডটা কিন্তু ব্যবহার হয়েছে অ্যাডভার্বের মতো করে, বাইরে যায়। আচ্ছা, অ্যান্ড গো আপস্টায়ার্স ও ডাউন স্টায়ার্স। উপরের তলায় যাও অথবা নিচের তলায় যাও, মানে নিচের সিঁড়ি দিয়ে যাওয়া অর্থে, উপরে অর্থে গো আপ স্টেয়ার্স, আর ডাউন স্টেয়ার্স নিচে যাওয়া অর্থে। এখন আমাকে বলুন, আপনি যদি কয়েকবার বলেন গো হোম, গো অ্যাব্রোড, গো অ্যাব্রোড, অথবা গো আউটসাইড, গো আপ স্টায়ার, গো ডাউন স্টায়ার, তাহলে কি এগুলো ভুলে যাবেন? আচ্ছা, এরপরে দেখুন গো দেয়ার। দেয়ারও কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করেছে। এভরিওয়্যার, এটাও অ্যাডভার্বের মতো কাজ করছে। সামওয়্যার, এটাও অ্যাডভার্বের মতো কাজ করছে। ইউ ডোন্ট ইউ ডোন্ট ইউজ এক্সট্রা প্রিপোজিশন টু মুভমেন্ট নির্দেশ করতে। তবে কথাও আছে বটে। যেমন ধরুন, আমি যদি বলি আমি স্কুলে যাই, তখন কিন্তু এটা একটা স্কুলের পূর্বে আপনি টু ব্যবহার করবেন। এখন কেউ যদি প্রশ্ন করেন কেন আমি ঠিক এই দিকটাতে টু ব্যবহার করছি না, এটার একটা সহজ সমাধান হলো, এই অ্যাব্রোড এর মাঝে মূলত একটা প্রিপজিশন স্বভাবতই আছে। মূলত এখানে অ্যাব্রোড বলতে বোঝাচ্ছে ইন আ ফরেন কান্ট্রি, মানে বিদেশে। তার মানে ইন এখানে আছে, বুঝতে পারছেন? আমরা কিন্তু সবসময় বলি যে বিদেশে যাবে, বিদেশে যাব, বিদেশে থাকেন। তার মানে অ্যাব্রোড এটার মধ্যেই মূলত আমাদের প্রিপজিশন আছে। দ্যাট ইজ ওয়াই আমাদের ব্যবহারের প্রয়োজন হয় না। একই রকম ভাবে এই হোম বলতে বোঝায় ইন আ প্লেস, মানে একটা জায়গাতে। তার মানে এখানেও মূলত ইন আছে, এজন্য আমাদের নতুন করে আর প্রিপজিশনের প্রয়োজন হয় না। আর এগুলো তো আমরা জানি, দেয়ার এখানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, সামওয়্যারস সামওয়্যারস এখানেও অ্যাডভার্ব বোঝাচ্ছে, এটাও অ্যাডভার্ব বোঝাচ্ছে, এটাও অ্যাডভার্ব বোঝাচ্ছে। তবে যদি আপনি কোনো নাউন ব্যবহার করেন, তখন কিন্তু ঠিকই এই গো এর পরে প্রিপজিশন হবে। বাট এই অ্যাব্রোড অ্যাডভার্ব, হোম অ্যাডভার্ব, আউটসাইড অ্যাডভার্ব, আরো বেশ কিছু আছে বটে। জাস্ট আমি আপাতত যা রেখেছি তাই একটু চর্চা করুন, মুখে মুখে কয়েকবার বলুন, এবং আপনি এখনই এগুলোকে রপ্ত করে ফেলুন। আচ্ছা, পরবর্তীতে আমরা আবারও দেখার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি শুরুর দিকেই বলেছি। গো এমন একটি ভার্ব যার পরে আপনি প্রাসঙ্গিকতা ক্রমে নানান ধরনের অ্যাডজেক্টিভ বসিয়ে তারপরে আপনি বাক্য গঠন করতে পারেন। যেমন ধরুন, কথার কথা আপনি বললেন সে ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিল বা বধির হয়ে গিয়েছিল। আজকাল পোলাপান গুলো একদম পাগল হয়ে গিয়েছে। এই যে গিয়েছে গেল, এই ব্যাপারগুলো যখন থাকবে, তখন আপনার কাজ হচ্ছে অন্ধের ইংলিশটা বসায় দেওয়া বা পাগলের ইংরেজিটা বসায় দেওয়া। আর ভার্ব হিসেবে তো আপনি গো এর সাহায্যটা নিবেনই, হয়ে গেল। যেমন অনেক বৃদ্ধ মানুষ আচ্ছা বধির হয়ে যায়, মানে বৃদ্ধ বয়সে অনেকে বধির হয়ে যায়। গো ব্লাইন্ড, হয়ে যাওয়া অর্থে সাধারণ সেন্সে গো ব্লাইন্ড, বধির হয়ে যাওয়া। গো ডিফ, কেউ না হোক আমরা সেই দোয়া করি। লক্ষ্য করুন, আবারও সোশ্যাল মিডিয়া ইউজার্স এন্ড গো ক্রেজি ও ম্যাড, মানে এর পাগল হয়ে যায়। আপনি যদি আবারও ভার্বের পরিবর্তন করবেন, আপনি বলবেন যে হ্যাভ গন ক্রেজি, পাগল হয়ে গিয়েছে, উন্মত্ত হয়ে গিয়েছে।
তার মানে আমরা গো এর পরে প্রাসঙ্গিকতা ক্রমে জাস্ট অ্যাডজেক্টিভ ফর্মটা বসিয়ে দিচ্ছি আর আমাদের হয়ে যাচ্ছে। একই রকম উপায়ে লক্ষ্য করুন যে ঘটনার পর ঘটে নীরব হয়ে গেল, গো সাইলেন্ট। ও, এখানে একটু কথাও আছে বটে, গো এর যে পাস্ট ফর্ম তার ওয়েন্ট, ওয়েন্ট সাইলেন্ট, নীরব হয়ে গেল। আচ্ছা, এই সেন্সেও আমরা বসাতে পারি বটে। দেন উই সি তার মানে তিনি একেবারে তার ভুল বুঝতে পেরে ফ্যাকাশে হয়ে গেল, লালচে হয়ে গেল। অ্যান্ড শি ওয়েন্ট পেল আর রেইন আন্ডারস্ট্যান্ডিং হার ফলস। ফ্যাকাশে হয়ে গেল। দেখুন তো, এগুলোকে আপনি দৈনন্দিন প্রয়োজনে লেখা লিখেন, আপনি কথা বলে তো দুর্দান্ত ব্যবহার করতে পারেন, তাই না? যদি আপনার প্রয়োজন হয় কোনো কিছু বর্ণনা করতে গিয়ে লেখালেখিতে আপনি করবেন। এরপরে দেখুন, মাই ডিসিশন ওয়েন্ট রং, আমার সিদ্ধান্তটি ভুল ছিল। মাই ডিসিশন ওয়েন্ট ব্যাড, আমার সিদ্ধান্তটি খারাপ হয়ে গেল। মাই ডিসিশন ওয়েন্ট ইররিলেভেন্ট, আমার সিদ্ধান্তটি অপ্রাসঙ্গিক ছিল বা হয়ে গেল। দেখুন তো, খুব সহজেই পড়া যাচ্ছে না? At the same time, here we see and post on Facebook went viral last week. এই যে ওয়েন্ট এর পরে আমরা একটা প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ বসায় দিচ্ছি, যে ভাইরাল হয়ে গিয়েছিল গত সপ্তাহের পোস্টটি। এখন আপনি আমাকে বলুন তো, খুব সহজ ও সাবলীল উপায়ে আপনি প্রাসঙ্গিকতা ক্রমে এই অ্যাডজেক্টিভ বসিয়ে দুর্দান্ত ভাবে বাক্য তৈরি করতে পারবেন না? কেন নয়, এখনই শুরু করে দিন। কমপক্ষে 3টি থেকে 4টি বাক্য তৈরি করুন, আরো বেশি করবেন। তবে প্র্যাকটিক্যাল অংশ হিসেবে খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে। লক্ষ্য করেছেন কি? প্রাইমারি লেভেলে আলোচনা। এখানে আমি আপনাকে সাহায্য করেছি বটে। আপনি গো দিয়ে প্রেজেন্ট সিম্পলে বাক্য তৈরি করবেন, বা অন্যান্য টেন্সের পরিবর্তন করেও আপনি গো, গোয়িং, গন আপনার মতো করে ব্যবহার করবেন। আবার পাস্ট সেন্সে পাস্ট অর্থ দিতে আপনি ওয়েন্ড এর ব্যবহার করবেন। ফ্যাকাশে হয়ে গেল, তারপরে হচ্ছে একদম এলোমেলো হয়ে গেল, এলোমেলো হয়ে যাবে না, গো ওয়েন্ট রং, হয়ে গেল অর্থে। মুখটি লাল হয়ে গেল, অন্ধ হয়ে গেল। ওর দেখুন, আবার আপনি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট সেন্সে গন ব্যবহার করি, হ্যাভ গন, হ্যাজ গন, সেই অর্থে আবার এইগুলো আছে বটে। সবগুলো আপনি এগুলো লিখে দিবেন। এগুলো আমার, দেখুন, আপনি যদি না বুঝেন, না পারেন, তাহলে এইদিকে তাকাবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি হচ্ছে। পারবেন না? অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আচ্ছা, একটু অ্যাডভান্স লেভেল আমরা দেখার চেষ্টা করি। এটা আমি কিছুই বলে দিব না, এটা মূলত হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। আমি প্রায় সাহায্য করেছি, আপনার জাস্ট কাজ হলো লেখালেখি করা। এই পর্যন্ত আপনারা যারা দেখেছেন সিরিয়াল মেনটেন করে প্রতিটি ক্লাসে স্পষ্টভাবেই আপনাদেরকে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা এখন এগুলো এমনিতেই পারবেন, শুধুমাত্র আমি সাহায্য করেছি। ওয়েন্ট গ্লোমি মানে অনেকটা মনমরা হয়ে গেল, হয় না যে তার সে অনেকটা মনমরা হয়ে গেল, বা ওয়াই, মানে হতাশ হয়ে যাওয়া, বেশ হতাশ হয়ে পড়া, শান্ত হয়ে পড়া। তারপরে আমরা যদি দেখি এইরকম ভাবে, না, আরো বেশ কিছু আছে। সাইলেন্ট, একেবারে নিশ্চুপ হয়ে পড়া, খারাপ হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, রং এলোমেলো হয়ে যাওয়া। আপনি কিন্তু চাইলে আপনার প্রয়োজনে এই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে দুর্দান্ত ভাবে ইংরেজি শিখতে পারেন। আচ্ছা, চলুন এই পর্যায়ে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। বিশেষ করে না, আমাদের এই লাই এর ব্যবহারটা দেখার আগে আমাদের উচিত হবে কনফিউজিং ভার্বের অংশ হিসাবে শুরুতে যে ব্যাপারটা আমরা রেখে এসেছিলাম তা দেখা। যদিও আমি কিছুটা পরিচয় করিয়ে দিয়েছিলাম, সবচেয়ে কনফিউজিং ভার্ব হিসাবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা যেগুলো ব্যবহার করে থাকি, 2টি টেবিল আছে। একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, লক্ষ্য করুন, আর একটি ট্রানজিটিভ ভার্ব। কেন কনফিউজিং, এইটা আমরা যদি এক ঝলকে দেখে নেই তাহলে স্পষ্টতই বুঝতে পারবো যে লাই এর অর্থটা হচ্ছে অবস্থান করা, আবারও শুয়ে থাকা, শয়ন করা, ইন্ট্রানজিটিভ হিসাবে, যার পরে অবজেক্টের প্রয়োজন নাই। আবারও লক্ষ্য করুন, এই লাই মানে হচ্ছে মিথ্যা বলা, কিন্তু মানে কারো কাছে মিথ্যা বলা। কিন্তু সমস্যাটা বাধে আপনি যখন একই রকম দেখা যাচ্ছে প্রেজেন্টে বা পাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি লেই, আবারও মিথ্যা বলা অর্থে লাইট। আরো ঝামেলা তখন যখন আমরা পাস্ট পার্টিসিপলে আমরা ব্যবহার করতে যাব, তখন অবস্থান করা বা শুয়ে থাকা অর্থে লেইন হচ্ছে, আর মিথ্যা বলা অর্থে লাইড হচ্ছে। কিন্তু আরো কনফিউজিং হচ্ছে যখন আপনি জেরান্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন, তখন দুইটাই একই ফর্ম দেখতে, লাইং লাই। এরপর আসুন আরো একটু মাথা খারাপ করি। মূলত ঝামেলাটা তৈরি হয়
যেই লাই মানে অবস্থান করা বা শুয়ে থাকা অর্থে ইন্ট্রানজিটিভ হিসাবে আমরা পাস্ট ফর্মে লেই ব্যবহার করছি, সেই লেই আবারও প্রেজেন্ট ফর্ম হিসাবে কোনো কিছু রাখা অর্থে ট্রানজিটিভ হিসাবে অর্থ দিচ্ছে। তার মানে কোনো কিছু রাখা অর্থে আপনি অবজেক্ট ব্যবহার করতে পারবেন লেই এর পরে, যার অর্থটা কোনো কিছু রাখা। আবারও আরো একটা ব্যবহার আছে, এই লেই মানে হচ্ছে মানে লেই ইগস মানে ডিম পাড়া। পাখিতে ডিম পাড়ে, মুরগিতে ডিম পাড়ে, হাঁসে ডিম পাড়ে, সাথে সাথে কিছু মানুষও পারে। আচ্ছা, এই যে যে ব্যাপারটা, একটু দুষ্টুমি করলাম, জাস্ট টেক মাই ওয়ার্ডস, এই যে হিয়ার উই সি, লেই এইখানে অর্থ দিচ্ছে কোনো কিছু রাখা ট্রানজিটিভ সেন্সে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্টে এই অর্থটা দিচ্ছে। এখন আমরা যারা প্রাইমারি লেভেলে, বিশেষ করে প্রাইমারি না, এটা অ্যাডভান্স লেভেল অফ গ্রামারের অংশ হিসাবে, বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ হিসাবে খুব বেশি দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে এই ভার্বগুলো, আপনাদের আমি একটু সহজ করে দিচ্ছি। মূলত আপনারা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সেন্সটা বোঝার চেষ্টা করবেন। আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলবে এটা দিয়েই। মূলত আপনি লক্ষ্য করবেন, আপনি যেই ভার্বটির ব্যবহার দেখতে পাচ্ছেন, সেই ভার্বটির পরে কোনো অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে সরাসরি সেই ভার্বটিতে আপনি বুঝে নিবেন লেই মূলত অর্থটা দিচ্ছে কোনো কিছু রাখা অর্থে বা ডিম পাড়া অর্থে। আর যদি দেখেন নাই, তার মানে এই লেই মূলত এই অবস্থান করা বা শয়ন করার অর্থ দিচ্ছে। মানে আমরা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমার মুখের কথা অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে ধুর ছাই, কোথায় যাই, কি বলছেন না বলছেন, মাথা উল্টে পাল্টে যাচ্ছে। আচ্ছা, আরো একটু দেখিয়ে নিই আমি ভালো। রাইজ মানে উঠা বা উঠা অর্থে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যার পাস্ট ফর্ম রোজ আর পাস্ট পার্টিসিপল ফর্ম রিজন। আর সেট, সেট সেট এটা তো আমরা বুঝতেই পারছি। আচ্ছা, এটা কেন দেওয়া হয়েছে, এই যে যে রেইজ এটার মানে উঠানো, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ আর এটা ইনট্রানজিটিভ। যারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বিষয়টা ভালোভাবে রপ্ত করতে পারেন নাই বা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে ভালোভাবে শিক্ষা নেন নাই, তাদের জন্য এগুলো দুর্বোধ্য মনে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি বলেছিলাম প্যাসিভ অ্যাক্টিভিটি ক্লাসে আপনি সুন্দরভাবে এই ব্যাপারগুলোকে রপ্ত করবেন, যাতে করে পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যাল সেশন আমরা দারুণভাবে এনজয় করতে পারি। আচ্ছা, এ পর্যায়ে আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখার চেষ্টা করি, এখানে যদিও লিখে দেওয়া আছে তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, উঠা অর্থে আমরা রাইজ ব্যবহার করি, বৃদ্ধি হওয়া অর্থে আমরা রাইজ ব্যবহার করি, সূর্য ওঠা অর্থেও আমরা রাইজ ব্যবহার করি, রাইজকে আবার আমরা নাউন হিসেবে ব্যবহার করি। আচ্ছা, যেমন আমরা যদি বলি যে তেলের দাম বিশাল বৃদ্ধি পেয়েছে, অনেক 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 বৃদ্ধি পেয়েছে, তখন আপনি বলতে পারেন a significant rise in oil prices, রাইট? আচ্ছা, here we see, আমরা পরবর্তীতে দেখি। আমরা যদি একটু পড়ি যে টেবিলের উপর বইটি রাখলো বা রাখে, এখন এখানে কিন্তু বই অবজেক্ট, এই অর্থে আপনি সেট ব্যবহার করতে পারেন অথবা লেই ব্যবহার করতে পারেন। তার মানে রাখা অর্থে যেহেতু অবজেক্ট আছে, দ্যাট ইজ ওয়াই ডেফিনেটলি ইউ ক্যান ইউজ লেই ওর সেট। আবার দেখুন, চেয়ারে বসা অর্থে সিট তো আমরা ব্যবহার করি, শুয়ে থাকা অর্থে লাই, আবার কারো কাছে মিথ্যা বলা অর্থেও লাই ব্যবহার করবেন, তবে লাই টু হয়। এখানে যেহেতু আছে, আমার মনে হয় না খুব বেশি একটা জটিল মনে হবে, আপনি পারবেন বটে। পরবর্তীতে আমরা দেখি, এইটা আপনি প্র্যাকটিস হিসেবে করবেন, আমি যদিও লিখে দিয়েছি। টু বি অনেস্ট, আপনি যদি প্র্যাকটিসের মধ্য দিয়ে না যান, তাহলে এই দোষটা আপনারই, আপনি মূলত দায়ী। আমার কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন না, এটা সম্পূর্ণ আপনি দায়ী, আমার কিছুই করার নাই। স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। যেমন দেখেন, সে তার টেলিস্কোপটি জানালার পাশে স্থাপন করলো। হয়তোবা কেউ কেউ বলবেন আসলে টেলিস্কোপ ইংরেজি কি, এটা আপনার ব্যর্থতা, আপনি জানেন না। বাট আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই ভার্বগুলোর ব্যবহার করা। জানালার পাশে, এটা ভেরি সিম্পল ব্যাপার, পাশে অর্থে একটা প্রিপোজিশন ব্যবহার করবেন, তারপরে জানালা ব্যবহার করবেন, হয়ে গেল। আচ্ছা, বসা অর্থে সিট ব্যবহার করবেন, তাই তো। আবার দেখুন, শুয়ে পড়া অর্থে, সোফায় শুয়ে পড়া অর্থে লাইজ ব্যবহার করবেন। আবারও আমরা মিথ্যে বলা অর্থে লাই টু ব্যবহার করে, আবারও আহ লেন্সগুলো টেবিলের উপর রাখা অর্থে লেইজ ব্যবহার করা হলো। এখন এইগুলোর আপনার টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সেটা আপনি এখান থেকে করে নেবেন, দেখে নেবেন, এখানেই সবকিছু বলা আছে। আমাকে বলুন তো, এইগুলো আসলে কোনো সূত্র দিয়ে মুখস্থ করার কোনো রকম ওয়ে নাই। মুখস্থ করছেন সূত্র দিয়ে, তাহলে পরীক্ষার হলে গিয়ে শেষ, কাবজাব হয়ে যাবে। বাট আপনি যদি প্র্যাকটিক্যালি একটু ব্যবহার করেন, তাহলে এটা মনে থাকবে। এবং একই সাথে আপনি যদি এটা বুঝতে পারবেন
যে হুইচ ইজ ট্রানজিটিভ ভার্ব, হুইচ ইজ ইনট্রানজিটিভ ভার্ব, জাস্ট এনাফ। এগুলো অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে যে ট্রানজিটিভ কি আর ইনট্রানজিটিভ কি। I have already mentioned repeatedly, please, when you will see, আপনারা ট্রানজিটিভ কিভাবে বুঝবেন? ভার্বের পরে যখন একটা নাউন চলে এসেছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ ট্রানজিটিভ। আর ভার্বের পরে কোনো নাউন চলে আসে না, প্রিপোজিশন চলে এসেছে, দিস ইউ ক্যান কল ইনট্রানজিটিভ। জাস্ট হয়ে গেল। আচ্ছা, এ পর্যায়ে আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। একই সাথে যেটা আমরা করতে পারি, আরো একটু অংশ আছে ইনট্রানজিটিভ ভার্বের অংশ হিসাবে, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো চর্চা করব, তবে লিখে দেওয়া আছে খুব সুন্দরভাবে, আপনি নিজেও চর্চা করতে পারবেন। সময় সুযোগ বুঝে আমরা আরো একটি ক্লাস এটার সাথে যুক্ত করে দেব। আচ্ছা, এই জায়গাটায় আমরা লক্ষ্য করি এখানে লাই। লাই দেখুন, ওই যে যে ব্যবহারগুলো দেখলাম, তাছাড়াও লাই এর বিশেষত্ব আছে। যেমন আপনি যখন পত্রিকা পড়তে যান তখন আপনি দেখবেন এরকম অর্থে যে লাইজ ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ পড়ে থাকা। তার মানে থাকা অর্থে আমরা লাইজ এর ব্যবহারটা করছিও বটে, যে লাইজ ইনকমপ্লিট অসম্পূর্ণ পড়ে আছে। আচ্ছা, আবার আমরা যদি এটা লক্ষ্য করি যে ফুটবলটা টেবিলের উপর আছে, এই অর্থে আমরা কিন্তু দেয়ার ইজ দ্য ফুটবল অন দ্য টেবিল এইভাবে লিখতে পারি। আবারও দ্য ফুটবল আপনি অ্যাক্টিভ সেন্সেও মূলত ইন্ট্রানজিটিভ ভার্বের অংশ হিসেবে লাইজ অন দ্য টেবিল, টেবিলের উপর আছে, এই সেন্সও লিখতে পারেন। মাই ভিলেজ লাইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমার গ্রামটি নদীর পাড়ে অবস্থিত। এই যে অবস্থান করা অর্থেও ইউ ক্যান ইউজ লাইজ। লয়েজের উপরে প্রাসঙ্গিকতা ক্রমে আপনি প্রিপোজিশন বসাবেন। আপনি কিন্তু বলতেও পারেন আমাদের মুক্তিযুদ্ধের যে বীজ সেটা রোপিত হয়েছিল ছয়ই আহ ছয়ই আচ্ছা 6 দফা এবং একই সাথে 7ই মার্চ। আবার কেউ কেউ ভাববেন না মনে হয় ভুলে যাচ্ছিল, মোটেও ভুলে যাচ্ছে না। এগুলোই আমাদের ভিত্তি ছিল, যদিও এখন অনেকের কাছে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে, বাট আমার কাছে আজীবনই প্রাসঙ্গিক। আচ্ছা, এরপর যে আমরা একটু লক্ষ্য করি, ইউ শুডেন্ট লাই টু ইউর প্যারেন্টস অর ইউর ফ্রেন্ডস। আপনার বন্ধুদের কাছে, আপনার পিতামাতার কাছে আসলে মিথ্যা বলাটা উচিত হবে না। পারবেন না? হয় না? এখনই শুরু করে দিন, প্র্যাকটিক্যালি দেখুন, জীবন্ত হয়ে উঠবে। বাট প্র্যাকটিস করবেন না, এগুলো সবকিছুই আপনার কাছে দুর্বোধ্য মনে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা আজকের ক্লাসটা এখানেই রাখি। পরবর্তীতে আমরা গেটের ব্যবহার দেখব, আমরা গেটের সমস্ত ব্যবহার দেখব, একসাথে সমস্ত ব্যবহার দেখব গেটের, একেবারে গল্পের মধ্য দিয়ে। লিভের ব্যবহার দেখব, লিভের প্রাইমারি লেভেলের ব্যবহার দেখব, ইন্টারমিডিয়েট লেভেলের ব্যবহার দেখব, অ্যাডভান্স লেভেলের ব্যবহার দেখব, হোল্ড এর ব্যবহার দেখব। হোল্ড কিন্তু আপনি অনেকগুলো ব্যবহার দেখতে পান। আর মেকের তো কথাই নেই, মানে মেক দিয়ে কি করা যায় না সেটা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব আছে। আচ্ছা, পর্যায়ক্রমে আরো আপনি এগুলোর ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব আর হচ্ছে, দরকার নেই, মাথা ঘুরে যাবে। আচ্ছা, পর্যায়ক্রমে এগুলো আমরা দেখবো বটে। আজ তাহলে এই পর্যন্তই। আপনি তারপরে একা একা এগুলোকে একটু দেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। আশা করছি আপনি দারুণভাবে ব্যাপারগুলো নিতে পারবেন। যদি আমার কোর্সটি ভালো লাগে, অবশ্যই আপনি আমাকে অবগত করবেন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস, এবং অন্যদেরকেও বলবেন, রিফার করবেন। আচ্ছা, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া করুন।